আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। একটা মুখরোচক গল্প দিয়ে শুরু করি, যেটা হচ্ছে খুবই প্রচলিত। যে রবার্ট ক্লাইভ লন্ডনে গিয়ে স্মৃতিচারণ করছিলেন যে আমরা যখন মুর্শিদাবাদ জয়ের জন্য রাস্তা দিয়ে নামি, তখন রাস্তার দুই পাশে জনগণ ছিল। তারা যদি আমাদের দিকে পাথর ছুঁড়ে মারতো, তাহলে আমাদের পক্ষে বাংলা এবং ভারত জয় করা সম্ভব হতো না। কথাটা মুখরোচক এবং সত্য মিথ্যা আমরা জানি না, কিন্তু এই যে রাস্তার দুই ধারে থাকা মানুষ যারা প্রায় নন এক্সিস্টেন্ট, তারা কিভাবে সংসদীয় গণতন্ত্রে নিজেদের উপস্থিতি জানান দিল, বা শতাব্দীর ব্যবধানে তারা কিভাবে জনতা হয়ে হাজির হলো, তার ব্যাখ্যাটা বোধহয় আমাদের সে অর্থে আলোচনা করা হয় না। তো আমরা আমাদের এই আলোচনার ক্ষেত্রে আমরা এইটাই চেষ্টা করব, বিশেষ করে বাঙালি মুসলিম কমিউনিটি কিভাবে নিজেদের এক্সিস্টেন্স আমাদের আধুনিক রাষ্ট্রে নিজেদের উপস্থিতি জানান দেওয়া শুরু করলো। ডেমোক্রেসির আলোচনায় আসতে গেলে আমাদের সবার আগে যে প্রসঙ্গটা আসে, জিনিসটা যে ইউরোপীয়। হ্যাঁ, আমরা বলে নিচ্ছি যে বিদ্যমান যে পার্লামেন্টারি যে ডেমোক্রেসির কথা আমরা বলি, এটা ইউরোপীয়, কিন্তু অ্যাথেনিয়ান ডেমোক্রেসির মতো পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে ডেমোক্রেসি ছিল, যার প্রোটো ডেমোক্রেসি বলে একটা টার্ম আছে। তো বাংলায় গণতন্ত্রের ইতিহাসের আলাপে কি আমরা দেখি যে ঐতিহাসিকরা বলেন যে গোপালের নির্বাচন, পাল বংশের শাসক, এইটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল, যারা আমরা প্রোটো ডেমোক্রেটিক সাইন হিসেবে আখ্যা দিতে পারি। এবং ইসলামের ক্ষেত্রে যদি আমরা ধরে নিই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যে খলিফা নির্বাচিত হয়েছে, এর তো কোনো সিস্টেমেটিক ওয়ে ছিল না, কিন্তু প্রত্যেকটা খলিফা নির্বাচন ঠিক আলাদা আলাদা প্রক্রিয়ায় হয়েছে। এবং এইখানে নির্বাচনের ক্ষেত্রে মাঝে মাঝে ডেমোক্রেটিক সিম্বল বা সাইন দেখা যায়। এবং বিশেষ করে ক্লাসিক্যাল মুসলিম স্কলারশিপে দেখা গেছে, মুতাজিলা, খারেজি এবং অন্যান্য স্কলাররা তারা বলছেন যে খলিফা বা ইমাম রাষ্ট্রে যখন শাসক নির্বাচিত হবে, এই শাসক একজন না হয়ে একটা অ্যাসেম্বলি হইতে পারে, মানে তারা ইলেক্টেড বডি হইতে পারে। তো আমরা যখন এই আলোচনায় দেখি, তার মানে আমরা দেখি ক্লাসিক্যাল ইসলামের ভেতরেও আমাদের এই ধরনের এলিমেন্টস গুলো আছে, যেগুলোরে আমরা ডেমোক্রেটিক হিসেবে আখ্যা দিতে পারি এবং প্রস্তুতি পর্ব হিসেবে আখ্যা দিতে পারি। এই কথাটা আমরা এই কারণে বলছি যে যখন ইউরোপিয়ান যে ডেমোক্রেটিক এলিমেন্ট আমাদের মধ্যে প্রবেশ করতেছে বা এশিয়ান দেশগুলোতে প্রবেশ করতেছে, তাদের এই ডেমোক্রেসিরে তাদের গ্রহণ করা এ কারণে ইজি হয়েছে যে তাদের মধ্যে আগে থেকে এর কিছু বৈশিষ্ট্য ছিল। তো আমরা যখন বলতেছি যে আধুনিক সময়ে ডেমোক্রেসি যেভাবে ছড়াই পড়ছে, এর বিন্দুটা হচ্ছে গ্লোবালাইজেশন। পৃথিবীর গ্লোবালাইজেশনের মধ্যে দিয়ে মুসলিম যে দেশগুলো ছিল, মুসলিম অধ্যুষিত যে অঞ্চলগুলো ছিল, তাদের একটা কমন রিয়াকশন ছিল। বিশেষ করে 19 এবং 20 শতকে মুসলিম অধ্যুষিত যে অঞ্চলগুলো, যেমন ইজিপ্ট, ইরান, তুরস্ক, ইন্দোনেশিয়া, ভারত এবং স্পেসিফিক বাংলা অঞ্চল, এবং তাদের বৈশিষ্ট্যে আমরা একটা কমন প্যাটার্ন পাই, যেটা হচ্ছে যে নতুন ন্যাশনালিজমের পাশাপাশি ডেমোক্রেটিক চর্চার দিকে তারা মুভ করতেছে। এবং এই যে বড় ট্রান্সফরমেশন, এই ক্ষেত্রে তারা প্রথমেই একটা পাবলিক স্ফিয়ার তৈরি করছে। পাবলিক স্ফিয়ার তৈরির আগে তারা পত্রিকা প্রকাশ করছে, তারা সভা সমিতি প্রতিষ্ঠা করছে, তারপরে তারা শাসক, ওইখানকার যে রাজা বা শাসক ছিল, তার ক্ষমতার কমাই আনছে, জনগণের অংশগ্রহণের বাড়াই দিছে। এবং এইভাবেই আমরা ঠিক এই প্যাটার্নটা আমরা সব জায়গায় দেখতে পারতেছি, এবং টাইমটাও মিরাকুলাসলি প্রায় সেম। আমরা যদি ইজিপ্টের কথা ধরি, ইজিপ্টে তখন 19 শতকে বেশ কিছু পত্রিকা দাঁড়াইছে। ইজিপ্ট ফর ইজিপশিয়ান এই স্লোগান সামনে নিয়ে জাতীয়তাবাদ দাঁড়াইছে। এবং আল আহরাম পত্রিকাগুলোর মতো পত্রিকা, যারা পাবলিক স্ফিয়ার তৈরিতে ভূমিকা রাখছে। ইজিপ্টে পলিটিক্যাল আলোচনা হয়েছে, কিভাবে সংবিধান তৈরি করা যায়, এটা নিয়ে আলোচনা গেছে। তার্কিশের যখন আমরা দেখি, তার্কিশে তানজিমাত নামে একটা সংস্কার আন্দোলন হয়েছে, এটা 19 শতকে। কিভাবে এই সংস্কারের মধ্য দিয়ে সুলতান, তুরস্কের খলিফা, তার ক্ষমতা হ্রাস করা হয়েছে, নাগরিক অধিকারের সমান করা হয়েছে, এবং মানুষের মধ্যে যে ধর্মীয় বিভেদ এর সমান করে আনা হয়েছে।
একইভাবে আমরা ইরানে দেখছি যে ইরানে 1906-এর দিকে কনস্টিটিউশনাল রেভলিউশন হয় একরকম, যে এর মধ্যে দিয়ে শাহের ক্ষমতার কমায় আনা হয় এবং মানুষের অংশগ্রহণে বাড়াই দেওয়া হয়। এবং ঠিক একই টাইমে আমরা এইটা মনে করতেছি যে এই যে আমরা বলতেছি ইরানের সাংবিধানিক বিপ্লব, ঠিক এই সময়টাই কিন্তু আবার বাংলায় আমরা দেখছি ঢাকায় তখন কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠা হইতেছে। এবং একই সময়ে ইন্দোনেশিয়ায় প্রতিষ্ঠিত হয়েছে সারিকাতে ইসলাম। সারিকাতে ইসলামের ঘটনা প্রথম দিকে তারা মূলত বিজনেস নিয়ে ডিল করলেও পরবর্তীতে তারা সোশিও ইকোনমিক এবং পলিটিক্যাল বিষয়ে হস্তক্ষেপ করে। তো এই যে প্যাটার্ন, এই প্যাটার্নের একটা অংশ আমরা বলতে চাইতেছি যে গ্লোবাল মুসলিম কমিউনিটি যেভাবে গ্লোবালাইজেশন এবং ন্যাশনালিজম এবং ইউরোপিয়ান যে হেজিমনি এটারে যেভাবে তারা রিয়েক্ট করছে, তার একটা অংশ হিসেবে প্যারালালি আমরা বাংলার রিয়াকশনটারে পাঠ করতে পারি, এবং এটা করলে আমাদের জন্য পাঠটাই একটু সহজ হয়। তো বাংলায় ডেমোক্রেসির যে বাঙালি মুসলমানের যে গণতান্ত্রিক যাত্রা, এই যাত্রায় আমরা 4টা ভাগে ভাগ করে নিতে পারি। প্রথমটা হচ্ছে তাদের মধ্যে পাবলিক স্ফিয়ার তৈরি, এইটা 1855 সাল থেকে 1906 সাল পর্যন্ত আমরা ভাগ করব। 1906 থেকে 1912 পর্যন্ত আমরা পলিটিক্যাল কনসাসনেসের হিসেবে আখ্যা দেব, এবং 1912 থেকে 1937 পর্যন্ত আমরা এই সময়টায় আখ্যা দেব হচ্ছে পলিটিক্যাল পোলারাইজেশন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং মেরুকরণের মধ্যে দিয়ে যাচ্ছে। এইটা একটা সিগনিফিকেন্ট ইভেন্ট, আমরা এখানে আলাদাভাবে ডিল করব। এবং 1937 থেকে 1947 এই সময়টা আসলে আনুষ্ঠানিকভাবে গণতন্ত্র বিকাশের যুগ। এই সময় আমরা দেখছি মন্ত্রিসভা গঠন হয়েছে এবং তারা বাঙালি মুসলমানরা ক্ষমতা কাঠামোর শীর্ষে অবস্থান করছে। তো আমরা যদি আমাদের মূল আলোচনায় যাই, তো পাবলিক স্ফিয়ার কিভাবে বাঙালি মুসলমানের মধ্য দিয়ে আসতেছে। বাঙালি মুসলমানের এই পাবলিক স্ফিয়ারটা আসলে একটা ইউনিক ঘটনা, কারণ যখন রেনেসা হয়, রেনেসার ঘটনারে আমাদের একটু যাইতে হবে, কারণ আমরা যদি বাঙালি মুসলমানের জাগরণকে ট্রেস করতে চাই এবং বাঙালি হিন্দুর জাগরণকে ট্রেস না করি, তাহলে আমাদের একটু অসুবিধা হবে। কারণ বাঙালি হিন্দুর যে জাগরণটা, যেটা হচ্ছে আমরা বেঙ্গল রেনেসা হিসেবে আখ্যা দিই, এইটার ধর্মীয় অনেকটা সত্যিকার রেনেসার মতোই, মানে বেদান্তিক হিন্দু পরিচয়ের আগাই না। আমরা জানি বাঙালি রেনেসা বলে আমরা যেটা মিন করি, এটা আসলে বাঙালি শাব্দিকভাবে আবিধানিকভাবে তারা বাঙালি হিন্দুই মিন করে, এবং রেনেসা সমকালীন বাঙালি বলতে যে বাঙালি হিন্দু, এইটা বঙ্কিমচন্দ্র, তারপর চন্দ্রনাথ, তারা সবাই এটা মিন করে গেছেন। তো বাঙালি রেনেসা বলতে যে বাঙালি হিন্দু রেনেসারে তারা মানে সিম্বলাইজ করছে বা সামনে আনছে, এইটার একটা বড় প্রমাণ হয়েছে যে বাঙালি রেনেসার যে বড় বড় টেক্সটগুলা, রামমোহনের টেক্সট, তা ওই সময়ের যে টেক্সট, এগুলো বেদান্তিক সংস্কারের টেক্সট, হিন্দু সমাজ সংস্কারের টেক্সট। এই টেক্সটগুলোতে মুসলিমদের প্রতিনিধিত্ব ছিল না। এইখানে ঐতিহাসিকরা এবং সমাজতাত্ত্বিকরা বলে একটা বলছেন যে এই বেঙ্গল রেনেসায় এক ধরনের ডি ইসলামাইজেশন প্রজেক্ট ছিল, প্রজেক্ট নাকি ডি ইসলামাইজেশন প্রক্রিয়া ছিল, যে বেঙ্গল রেনেসার মধ্যে দিয়ে প্রথমত বাঙালি মুসলমানের যে ভাষা, ল্যাঙ্গুয়েজ, প্রথমত হচ্ছে ফোর্ট উইলিয়াম এবং হিন্দু কলেজের মধ্যে দিয়ে আমরা সংস্কৃত বহুল বাংলা চালু করি, লিটারেচারের চালু হয়। এর মধ্যে দিয়ে যেটা হয়েছে বাঙালি মুসলমানের যে স্পেসটা, এটা আস্তে আস্তে সংকুচিত হয়ে আসছে। তাদের যে লিটারেচার, তাদের যে কমফোর্ট জোন, ভাষার ব্যবহার, ভোকাবুলারি, এইটা আস্তে আস্তে স্পেস কমে আসছে। এইখানে এই জায়গাটা তৈরি করছে বাঙালি মুসলমানের স্বতন্ত্র পরিচয়ের জায়গা। আমরা দেখছি 1955 সালে প্রথম আঞ্জুমানে ইসলামী প্রতিষ্ঠিত হইল। এই আঞ্জুমানে ইসলামী প্রতিষ্ঠিত আমরা 1955 এই কারণে সিগনিফিকেন্ট বলতেছি যে মুসলমানরা এই সময় আনুষ্ঠানিকভাবে তারা সভা সমিতির দিকে হাত দিচ্ছেন। 1855 সালে এই যে 1855 সালে সভা সমিতিতে তারা হাত দিল। এরপরে দেখছি আঞ্জুমানে ইসলামের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন নওয়াব আব্দুল লতিফ। এই নওয়াব আব্দুল লতিফই পরবর্তীতে মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন, এবং এই যে মোহামেডান লিটারেরি সোসাইটি, এরপরে আমরা অজস্র সভা সমিতি বাংলায় আমরা দেখতে পাইছি। এখন এই সময়ে এই যে মুসলমানরা আগে যারা ব্রিটিশদের প্রতিহত করলো, তারা সভা সমিতিতে আসলো, এটার ইউনিক কি ঘটনাটা ছিল, আমরা এখানে দুইটা ঘটনা বলবো। একটা হচ্ছে যে ব্রিটিশদের পক্ষ থেকে, আরেকটা হচ্ছে মুসলমানদের পক্ষ থেকে।
এই সময়ে বাঙালি মুসলমানের যে নবশিক্ষিত, যে মানে আধুনিক ধারায় শিক্ষিত যে মুসলমান শ্রেণী, তারা ব্রিটিশদের এই ইটা বুঝতে পারছিল যে আমরা যদি আমাদের সমাজে আগায় নিতে চাই তাহলে ব্রিটিশদের সাথে আমাদের কোঅপারেট করতে হবে। এবং এইখানে শুধু কিন্তু তাদের যে মূল স্টেক, এই স্টেকটা তো আসলে ট্রেডিশন। তো এইখানে সব একটা বড় কাজ করছিলেন নওয়াব আব্দুল লতিফ। তিনি কারামত আলী জৈনপুরী, যিনি সুফি ঘরানার ছিলেন এবং একজন ট্রেডিশনাল মানুষ, ট্রেডিশনাল ছিলেন। তিনিও পড়াশোনা করছেন আব্দুল আজিজ দেহলভির কাছে, শাহ ইসমাইল দেহলভির কাছে। এবং এই পড়াশোনার কারণে ট্রেডিশনে তার বড় একটা অ্যাকসেপ্টেন্স ছিল। এই কারামত আলী জৈনপুরী কলকাতায় আসলেন এবং তিনি ফতোয়া দিলেন ভারতবর্ষ দারুল হরম নয়, হারম নয়, দারুল ইসলাম। এইটা ফতোয়াটা কত গুরুত্বপূর্ণ আমরা কি করতে পারি যে প্রায় 1 শতাব্দীর বেশি সময় ধরে মুসলমানদের মধ্যে এই ডিকোটমিটা ছিল যে ভারতবর্ষ দারুল হারম কিনা। এই দারুল হারম কিনা এর মধ্যে দিয়ে আমরা দেখছি যে তরিকায় মোহাম্মদিয়া ফরাইজি আন্দোলন যে হয় বা তিতুমিরের যে আন্দোলন হয়, বা এই আন্দোলনের গুলার একটা বড় ছিল যে ভারতবর্ষ দারুল হারম। এখন যখন কারামত আলী জৈনপুরী বললেন ভারতবর্ষ দারুল হারম না, দারুল ইসলাম, এবং ওই মিটিং এর মধ্যে এই ফতোয়ার পরে বাংলা ব্যাপী মুসলমানদের বড় প্রচারণা হয় যে নতুন করে জুমা পড়তে হবে, নতুন করে পড়তে হবে, এবং ভারতবর্ষ দারুল ইসলাম। এখন এই যে ধারা, এই ধারার একটা নাম হয় যে তাইউনি ধারা, মানে যারা কোঅপারেট করে। এই সিগনিফিকেন্সটা আমরা এই কারণে বলতেছি যে এইটার পরে দেখা যায় মুসলমানদের প্রতিক্রিয়া ব্রিটিশদের সাথে আনুগত্য প্রবণ হয়েছে। আনুগত্য প্রবণ না, ঠিক কোঅপারেট করছে তারা, যে আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য আমাদের কোঅপারেট করতে হবে। ঠিক আরেকটা ঘটনা হয়েছে যে যখন সিপাহী বিপ্লব, আমরা সিপাহী বিপ্লব বলতেছি, যে এরপরে ব্রিটিশ সরকার যখন ক্ষমতা নিল তারা তাদের পলিসিতে কিছু চেঞ্জ করে। তারা ঘোষণা দেয় যে আমরা এখন থেকে দেশীয় যারা আছে তাদের মধ্যে থেকে তাদের কাছে আমরা দেব, প্রতিক্রিয়া নেব, এবং আমরা আমাদের যে এক্সপানশন নীতি এইটা থেকে আমরা সরে আসবো। তো এই ঘোষণার কারণে যে দেশীয় যে প্রতিনিধি মুসলমানদের মধ্যে এক ধরনের আশা জেগে ওঠে যে না, যে ব্রিটিশদের সাথে আমরা যদি বার্গেইন করি তাহলে হয়তো আমাদের অধিকারগুলো আমরা নিয়ে নিতে পারবো। তো এই দুইটা ঘটনা বাঙালি মুসলমানদের বড়ভাবে শিফট করছে যে তারা ব্রিটিশদের সাথে যে কোনো পলিসিতে কোঅপারেট করবে এবং তাদের অধিকার আদায় করে নেবে। বিচ্ছিন্ন আমরা দেখি যে কারামত আলী জৈনপুরী এবং ইসের পরে, বিশেষ করে 1870-এর পরে বাংলায় বিচ্ছিন্ন বিদ্রোহর ঘটনা অনেক মানে সিগনিফিকেন্টলি কমে গেছে। এবং এরপরে যে মোহামেডান লিটারেরি সোসাইটি আর হচ্ছে আমরা যেটা বলবো যে সৈয়দ আমির আলী। এখন সৈয়দ আমির আলী এবং মোহামেডান লিটারেরি সোসাইটির মধ্যে সিগনিফিকেন্ট দুইটা পার্থক্য ছিল। কারণ নওয়াব আব্দুল লতিফ তিনি ছিলেন মূলত পুরাতন এলিট শ্রেণী, এবং তার ক্লাসটা ছিল মূলত অভিজাতদের ক্লাস এবং মোটামুটি রক্ষণশীল ধারার ক্লাস। তারা এলিটদের জন্য তারা উর্দু ভাষার পক্ষপাতী, পপুলার লেভেলে তারা ম্যাথ লেভেলে বাংলা এবং ইংরেজির পক্ষপাতী। কিন্তু সৈয়দ আমির আলী তিনি হচ্ছে আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ, এবং তার যে অনুসারী ছিল তারা মূলত আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষই ছিল। এবং এই কারণে আমরা দেখছি নওয়াব আব্দুল লতিফের পরিসরটা যত সৈয়দ আমির আলীর পরিসরটা তার থেকে অনেক গুণ বেশি। এবং নওয়াব আব্দুল লতিফের সংগঠনটা শুধু বাংলার ভেতরেই কয়েকটা জায়গায় সীমাবদ্ধ ছিল, কিন্তু সৈয়দ আমির আলী বাংলার বাইরে গিয়ে বিশাল পরিসরে বিস্তৃত হয়েছে। এবং আমরা যদি হিসেবে না করি যে 1878 সালে সেন্ট্রাল মোহামেডান ন্যাশনাল অ্যাসোসিয়েশন গঠিত হয়, এবং এইটা 1905 সালের আগে এর সংগঠনের শাখা 80-র বেশি ছিল। এবং এরপরে যে মুসলমানদের যে গণতান্ত্রিক অ্যাপ্রোচে যেটা দেখছি যে পাবলিক স্ফিয়ার তৈরি, কিভাবে তারা বিভিন্ন সংগঠন এবং পত্রিকা বের করছে। সংগঠনগুলোর মধ্যে আমরা যদি নাম বলি তাহলে 1883 সালে ঢাকা মুসলমান সুহৃদ সম্মেলনী, এটা নারী শিক্ষার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। 1884 সালে নুরাল ইমান সমাজ সাক্ষীরায়, 1888 সালে
মুসলমান শহীদ সম্মেলনী, যশোরে ইসলাম ধর্মোত্তেজিকা সভা, টাঙ্গাইলে আঞ্জুমানে মইনুল ইসলাম, রংপুরে নুরুল ইমান জামাত, নোয়াখালীতে আঞ্জুমানে আশায়াতে ইসলাম, ত্রিপুরায় হিতবোধনী সভা প্রতিষ্ঠিত হয়। এবং এই সবগুলোই 19 শতকের শেষ দিকে। চট্টগ্রামে আমরা দেখি মুসলমান শিক্ষা সভা, 1902 সালে মুসলিম ইনস্টিটিউটও প্রতিষ্ঠিত হয়। এবং এই প্রতিষ্ঠানগুলোর বিষয়বস্তু ছিল বিচিত্র। কেউ কেউ শিক্ষা নিয়ে কাজ করতেছে, কেউ কালচার নিয়ে কাজ করতেছে, কেউ অর্থনীতি নিয়ে কাজ করতেছে, ইভেন কেউ স্পোর্টস নিয়েও কাজ করতেছে। আমরা মোহামেডান নাম শুনছি আর কি। এবং এই সময়টাতে শত শত পত্রিকাও আসে, মিহির, সুধাকর, ইসলাম দর্শন, আকবরে মোহাম্মদী, ইসলাম প্রচারক এবং মোহাম্মদী আকবর, এরকম অজস্র পত্রিকা আছে। এবং এই পত্রিকাগুলো এবং সভা সমিতিগুলো যেটা করছে, যে মুসলমানদের যা প্রয়োজন, মুসলমানদের যে যে সমস্যা, এইগুলা তারা আলোচনা করছে। তাদের মধ্যে সিলেক্টেড যে সমস্যাগুলো, এগুলো পরে তারা ব্রিটিশদের কাছে উত্থাপন করছে। এবং এটা আমরা দেখি যে যখন সৈয়দ আমির আলী এই ধরনের একটা স্মারক জমা দেয় হচ্ছে লর্ড লিটনের কাছে, এবং এই লর্ড রিপন, এবং রিপন কি করে পরবর্তীতে ব্রিটিশ যে মোহামেডান পলিসি আছে ব্রিটিশদের, এইটাতে চেঞ্জ আনে। তো এই প্রথম অংশটা, দ্বিতীয় অংশে আমরা বলতেছি রাজনৈতিক পরিচয় নির্মাণের সময়। এইটা হচ্ছে যখন 1905 থেকে 1912 পর্যন্ত যদি আমরা বলি, 5 এবং 6, 5টা এই কারণে যে বঙ্গভঙ্গ, এবং 6টা এই কারণে যে মুসলিম লীগের প্রতিষ্ঠা। এই কারণটা আমরা বলতেছি যে যখন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে, কংগ্রেসের প্রতিষ্ঠার পর থেকে আমাদের এইটা আগে বুঝে নেওয়া দরকার যে মানে একটা কংগ্রেস থাকতে, ভারতের নিখিল ভারত রাজনীতির একটা প্রতিনিধি থাকতে নতুন করে মুসলিম লীগের আসলে প্রয়োজন কেন হয়? এটা তো আসলে মুসলিম লীগ যে হুট করে একটা সাম্প্রদায়িক রাজনীতি শুরু করছে, বিষয়টা এরকম না। তার একটা জরুরি দলিল আমরা দিয়ে দিতে পারি, যেটা হচ্ছে 1885 থেকে 1905 সাল পর্যন্ত কংগ্রেসের মোট সদস্যের 10% ছিল না মুসলমান আর কি। এবং প্রথম অধিবেশনে কংগ্রেসের 72 জন সদস্যের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল 2 জন। এবং ওই সময়ে স্টেটসম্যান পত্রিকায় এই অভিযোগ দিয়েছিল যে মুসলমানদের একটা জাতি হিসেবে তাদের বাইরে রাখা হইতেছে কংগ্রেসের পলিটিক্স থেকে। এবং এই কারণে দেখা গেছে যে কংগ্রেস প্রতিষ্ঠার সময়ই মুসলমানদের মধ্যে এমনি নানা ধরনের মতবিরোধ ছিল। যেমন আমির আলীর সাথে নওয়াব আব্দুল লতিফের বিরোধ ছিল, স্যার সৈয়দ আহমদের সাথে এই পাশে নওয়াব আব্দুল লতিফের মিলত না, কিন্তু তারা একটা বিষয়ে সবাই একমত ছিল যে আমাদের কংগ্রেসের সাথে মেলা যাবে, কারণ কংগ্রেস মুসলমানদের প্রতিনিধিত্ব করতেছে না। তো মুসলমানদের জন্য পলিটিক্যাল প্ল্যাটফর্ম আলাদা হওয়া উচিত, এবং এইটা তারা বুঝছে। এবং এই অনুযায়ী যখন দেখা গেছে পরবর্তীতে কংগ্রেস থেকে তারা ইনভাইটেশন লেটার পাইছে, তারা অনেকে অ্যাকসেপ্ট করে নাই, এবং পাল্টা লেটারে তারা এটা বলছে যে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো না, এই কারণে কংগ্রেসকে আমরা মনে করি না যে এটা মুসলমানদের স্বার্থ রক্ষার প্রতিনিধিত্ব করে। তো এইটার জায়গা থেকে যখন বঙ্গভঙ্গ হয়, বঙ্গভঙ্গের মধ্যে দিয়ে যখন পূর্ব বাংলা ও আসাম প্রদেশ গঠিত হয়, এই পূর্ব বাংলা ও আসাম গঠনের মধ্যে দিয়ে বিশেষ করে পূর্ববঙ্গের রায়ত সমাজ, কৃষক সমাজ, এবং কৃষক মানে মুসলমান সমাজ, এইটারে দারুণভাবে অ্যাকসেপ্ট করছিল, এবং অ্যাকসেপ্ট করছিল বাঙালি মুসলমানও। এবং কিন্তু এই কিন্তু পাশাপাশি এটারে ঠিক একই কিসে প্রত্যাখ্যান করে হিন্দু এবং কংগ্রেস। এবং এটা করার মধ্যে দিয়ে যে এটা হয়েছে, স্বদেশী আন্দোলন শুরু হয়েছে। এবং স্বদেশী আন্দোলনের যে জিনিসটাকে আমরা স্কিপ করে যাই, যে স্বদেশী আন্দোলনে হিন্দু রাষ্ট্র প্রকল্পের রূপরেখা, যে স্বদেশী আন্দোলনের ভেতরে যে একটা হিন্দু রাষ্ট্র প্রকল্পের ছিল, এইটার কারণে বাঙালি মুসলমান তৎকালীন যে আমাদের জনমত ছিল, পত্রিকাগুলো ছিল, যেভাবে রিপ্রেজেন্টেশন হচ্ছিল, ওইখানে আমরা দেখতে পারি যে তারা স্বদেশী আন্দোলনে যোগ দিচ্ছে না। এর কারণ এটা হচ্ছে ধার্মিকতা, এর ধার্মিক রূপ। কিভাবে আমরা এখানে একটু ব্যাকগ্রাউন্ড না টানলে আমাদের অসুবিধা হবে, যে আমরা বঙ্কিমচন্দ্রের মধ্য দিয়ে, মানে বঙ্কিমচন্দ্র, তারপর চন্দ্রনাথ, এদের মধ্য দিয়ে কিভাবে হিন্দু ন্যাশনালিজম গ্রো করতেছে এটা আমরা দেখছি। এটা 19 শতকের প্রথম থেকেই ঘটছে। এবং 19 শতকের শেষ দিকে চন্দ্রনাথ যখন 1892 সালে তার হিন্দুত্ব বইটা লিখলো, এই বইটা কিন্তু সাভারকার বাল গঙ্গাধর তিলকের আগে।
এবং আমরা দেখতেছি এই সাভারকারের মানে সাভারকারের যে আমরা হিন্দুত্ববাদী বলি, তার অনেক আগে বাঙালি হিন্দুর মধ্যে হিন্দুত্ববাদের মানে আইডিয়া ছিল, এবং তারা এই হিন্দুত্ব কি, হিন্দুত্ব এর একটা এক্সপ্লানেশন আছে। আমি জাস্ট এটার এই কারণে ব্যাকগ্রাউন্ড হিসেবে আনতেছি যে 1892 সাল বা 1898 সাল কিংবা 1905 সালের আগ পর্যন্ত বা 5-এর পরে যে কনটেক্সটটা ছিল, এই কনটেক্সটে মুসলমানদের প্রতিনিধিত্বের জন্য আলাদা প্ল্যাটফর্ম দরকার ছিল। এর একটা জরুরি কথা বলি যে 1905-এর আগস্ট মাসের দিকে 1905-এ তো বঙ্গভঙ্গ হইল, 1906-এ আগস্টের দিকে বামফিল্ড ফোলারের পদত্যাগ করতে হয়। এই পদত্যাগের একটা বড় কারণ ছিল হচ্ছে বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলন। এবং এই যে ফোলারের পদত্যাগ, এই পদত্যাগকে খুবই ভাবে নিয়েছিল যে বাঙালি সলিমুল্লাহ, নওয়াব আলী চৌধুরী এবং যে তৎকালীন যে মুসলিম লিডার তারা, এবং তারা এই বাঙালি মুসলমানের প্রতিনিধিত্বের জন্য একটা নতুন প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা বোধ করেন, এবং এখানে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এবং মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমরা বলতে পারি যে আসলে এটা আসলে সাম্প্রদায়িকতার শুরু না, আসলে এইটার মধ্যে দিয়ে মুসলমান আরো বেশি পলিটিসাইজ হয়েছে। এবং পরবর্তী যে 12 পর্যন্ত হিন্দু জনগোষ্ঠীর মধ্য থেকে যেটা হয়েছে, তারা হিন্দু রাষ্ট্র প্রকল্পের জন্য, রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে গেছে, স্বদেশী আন্দোলন। এবং আমরা দেখছি শিবাজী উৎসবরে ন্যাশনালাইজ করা হয়েছে, হিন্দু মেলারে উদযাপন করা হয়েছে, রাখি বন্ধনী করা হয়েছে। এটা বাঙালি মুসলমান এটা করতে পারে নাই, এবং তারা আস্তে আস্তে মার্জিনালাইজ হয়েছে। এই সময় পজিটিভ দুইটা ঘটনা ঘটে বাঙালি মুসলমানের মধ্যে। একটা হচ্ছে 1906-এর পর থেকে এই যে এলিট মুসলমান যে শ্রেণীটা, স্যার সলিমুল্লাহ এবং নওয়াব আলী চৌধুরী, তারা গ্রামে গ্রামে ঘোরা শুরু করে, এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা, যশোর এবং রাজশাহী এই অঞ্চলগুলোতে তারা মানুষের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করে। এবং এইটা ডেমোক্রেটিক জার্নিতে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে মানে আমরা যোগ করতে পারি যে কিভাবে পিপল এখানে কানেক্ট হচ্ছে, এবং পিপলের সাথে কিভাবে এলিটরা কানেক্ট হচ্ছে। এবং এই সময় এলিটরা প্রয়োজন বোধ করে যে না, আমাদের সাথে মানুষ না থাকলে আমরা আসলে করতে পারবো না, আগাইতে পারবো না। যখন মরলি মিন্টো সংস্কার হয়ে যায় 1909 সালে, এর মধ্যে দিয়ে মূলত মুসলমানদের রিপ্রেজেন্টেশন নির্দিষ্ট হয়ে যায় যে মুসলমানরা আলাদা আলাদা মুসলমানদের প্রতিনিধিত্ব হবে, নির্ধারণ করা হবে, নির্বাচন করা হবে। তো এইটা থেকে হিন্দু জনগোষ্ঠী থেকে প্রতিবাদ আসে, কিন্তু এইটা মুসলমানদের মধ্যে আরেক ধরনের কনসাসনেস তৈরি করে যে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে, তো এই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব বাড়াইতে হবে। তো মুসলমানদের মধ্যে এই সময়ে নতুন আরেকটা শ্রেণী আসে, যেটা হচ্ছে এন্টি লয়ালিস্ট। আমরা জানি মুসলিম যখন প্রতিষ্ঠিত হয়, মুসলিম লীগের ছিল যে তারা ব্রিটিশদের সাথে কোঅপারেট করবে, আনুগত্য প্রদর্শন করবে এবং অধিকার যা দরকার তা নিয়ে আসে। তো এই সময়ে সামনে আসে আমাদের শেরেবাংলা একে ফজলুল হক, বর্ধমানের আবুল কাশেম এবং অন্যান্য যে ইয়াং লিডার, যারা আসলে ব্রিটিশ আনুগত্যের মুখ্য হিসেবে দেখেন না, তারা দেখেন যে মুসলমানদের স্টেটটা কিভাবেই করা যায়, এবং তারা এখানে কংগ্রেসের সাথে কোঅপারেট করতে আগ্রহী কম বেশি। তো এই তারা একটু সামনের দিকে চলে আসে, এবং এই আশাটা প্রথম দিকে এই আশাটা ভিজিবল হয় 12 বঙ্গভঙ্গ রদের পর থেকে। বঙ্গভঙ্গ রদে আমরা করতেছি, কারণ বঙ্গভঙ্গের রদের পরে বাঙালি মুসলমান তার এই যে রিপ্রেজেন্টেশন, যেটা মরলি মিন্টো সংস্কারের মধ্যে দিয়ে হয়েছে, এটার মধ্যে একটা বড় ধাক্কা লাগে বাঙালি মুসলমানের মধ্যে। এখন একটা বড় আসে যে ব্রিটিশরা তাদের আসলে যা দিতে চাইছে বা যেভাবে দিচ্ছে, এইটা আসলে তাদের ক্ষমতায়িত, তাদের এম্পাওয়ার্ড করতেছে না। ইভেন যদি কংগ্রেসের সাথে তারা কোঅপারেট করে, তাহলেও তারা ক্ষমতায়িত হবে না। তো এই যে পুরাতন যে নেতা, তাদের কেউ কেউ ব্রিটিশদের প্রতি হইলেও, আনুগত্য প্রবণ হইলেও, আমরা তাদের মধ্যে কাউকে কাউকে বিচ্ছিন্ন হইতে দেখি। যেমন নওয়াব আলী চৌধুরী, যারা আমরা দীর্ঘদিন সময় যিনি ব্রিটিশদের সাথে কোঅপারেশনে ছিলেন, তিনি খেলাফত আন্দোলনের তিনি বাঙালি মুসলমানদের নেতৃত্ব হাতে নিয়ে নেন। ওদিকে নওয়াব আলী চৌধুরীর পাশে যোগ দেয় হচ্ছে নওয়াব হাবিবুল্লাহ।
হাবিবুল্লাহ আমরা চিনি, উনি হচ্ছেন স্যার সলিমুল্লাহর ছেলে আর কি। এখন আমরা এই বাঙালি মুসলমানের যে ডেমোক্রেটিক যে জার্নির ক্ষেত্রে এইখানে মানে 20 শতকের প্রথম দিকে সবচেয়ে বড় দুইটা পয়েন্ট ছিল, একটা হচ্ছে প্যান ইসলামিজম এবং খেলাফত আন্দোলন। খেলাফত আন্দোলন এবং প্যান ইসলামের কারণে বাঙালি মুসলমান বেশি বেশি ডিসকানেক্টেড হয়েছে ইসের থেকে, তারা তার ল্যান্ড থেকে তারা অনেক বেশি বাইরের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করছে। মানে আমরা একটু করলে বিচার করলে দেখতে পারবো যেভাবে অটোম্যান সুলতানের আপস অ্যান্ড ডাউনস নিয়ে বাঙালি পত্রিকাগুলো কিরকম লেখালেখি করতেছে এবং এইটা নিয়ে তাদের কি পরিমাণ এক্সপেকটেশন, এবং এইটা ইউজ করা হয়েছে মূলত পলিটিক্যালি। এইটা ব্যবহার হয়েছে অন্তত 1922 সাল পর্যন্ত। এই 1922 সালের আগ পর্যন্ত মুসলমানরা যে খেলাফত আন্দোলনে আসে, এই খেলাফত আন্দোলনের মধ্যে বাঙালি মুসলমানের সবচেয়ে বড় যে হয় যে তারা অসহযোগ আন্দোলনে পাশে কংগ্রেসের সাথে কোঅপারেট করতে থাকে। এই কোঅপারেশনের মধ্য দিয়ে ইডিওলজিক্যালি তাদের একটা গ্রাউন্ড সত্যি তৈরি হয়, কিন্তু তাদের এই যে প্যান ইসলামিজম এবং খেলাফত, এটা তো তাদের মানুষ থেকে কিছুটা হইলেও করছে। এই সময় আমরা একটা এক্সাম্পল এখানে আমরা আনবো যে ডেমোক্রেটিক জার্নি কেন আমি এটারে বলতেছি আর কি, যে এই খেলাফত আন্দোলনের সময় ত্রিপুরা থেকে কয়েকজন লোক যারা ডিরেক্ট জিহাদের ঘোষণা দিয়েছিল আর কি, যে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে জিহাদ করব। কিন্তু এই সময় পত্রিকাগুলো এবং আমাদের যে শেরেবাংলা একে ফজলুল হক, বর্তমানের আবুল কাশেম, তারা ডিরেক্ট এইখানে নিষেধ করেন যে আমাদের খেলাফত আন্দোলন কোনোভাবেই সহিংসতার দিকে যাবে না, এই আন্দোলনটা হবে অহিংস এবং একটা শান্তিপূর্ণ ইয়ের মধ্যে আমরা অধিকার আদায় করে নেব। এই কারণেই দেখা যায় যে অসহযোগ আন্দোলন যতটা সহিংস হয়ে উঠছিল সূর্য সেন বা ক্ষুদিরাম এদের মধ্য দিয়ে, কিন্তু ইসের মধ্য দিয়ে মুসলমানদের মধ্যে খেলাফত আন্দোলন অতটা মানে সহিংস হয় নাই। এটা ঠিক অনেকটাই পিসফুল ছিল। এবং এইখানে তারা কয়েকটা মানে কাজ করেন। তারা বলে আমরা প্রতিবাদ হিসেবে যেটা করতে পারি যে আমাদের মধ্যে যারা ব্রিটিশ সরকারের বিভিন্ন পদবি পাইছে পদবিগুলো আমরা বর্জন করতে পারি, ব্রিটিশ সরকারের যে পরিমাণ চাকরি আমরা করি এই চাকরি থেকে আমরা পদত্যাগ করতে পারি, এবং আমরা যে আমাদের যে পুলিশ এবং ইগুলো আছে মুসলমান যে আর্মিতে লোক আছে এই লোকগুলো সরিয়ে যেতে পারে, আমরা এইভাবে আন্দোলনগুলো আগায় নিতে পারি। কিন্তু যখন খেলাফত বিলুপ্ত হইল, তারপরে তো আসলে খেলাফত আন্দোলনই মিনিংলেস হয়ে যায়। এবং এইখানে একটা প্রসেস আমাদের সামনে আনে হচ্ছে চিত্তরঞ্জন দাস। তিনি চেষ্টা করেন বেঙ্গল প্যাক্টের মধ্য দিয়ে মুসলমান এবং হিন্দুদের মধ্যে এক ধরনের সমন্বয় করবেন। এইটার ক্ষেত্রে অনেকটা সফল হয়েছিলেন মানে ওনার প্রস্তাবটা মুসলমানরা খুবই সাদরে গ্রহণ করছিল। তার একটা প্রস্তাব ছিল এরকম যে আইনসভায় প্রতিনিধিত্ব পৃথক নির্বাচক মন্ডলীর মাধ্যমে জনসংখ্যার ভিত্তিতে হবে এবং স্থানীয় পরিষদ সমূহের প্রতিনিধিত্ব হবে, সংখ্যাগুরু পাবে 60% এবং সংখ্যালঘু এরা পাবে 40%। সরকারি চাকরিতে প্রথমে মুসলমানরা অগ্রাধিকার পাবে কারণ তাদের রেশিও খুব কম বর্তমানে, এটা 55% হবে, এবং যতদিন পর্যন্ত এইটা না হয় তার আগে আমরা 80% রাখবো। এবং এই প্রস্তাব তৎকালীন কংগ্রেস এটার অ্যাকসেপ্ট করে নাই, এবং দুঃখজনকভাবে চিত্তরঞ্জন মারা গেলে এই প্রস্তাবটাও কংগ্রেস বাতিল করে দেয়। তো আমরা ওই ঘটনার দিকে যাচ্ছি না, আমরা বলতেছি যে এই যে দুইটা ঘটনা, একটা হচ্ছে খেলাফতের পতন আর দ্বিতীয়টা হচ্ছে বেঙ্গল প্যাক্ট বাতিল, এই দুইটা ঘটনা বাঙালি মুসলমানদের ব্যাপকভাবে মোবিলাইজ করছে ইসের দিকে। আমরা দেখি আকরাম খা, মনিরুজ্জামান ইসলামাবাদী এদের মতো যারা শেষ পর্যন্ত চাইছে যে কংগ্রেস আমাদের সাথে কোঅপারেট করুক, তারা এরপর থেকেই কংগ্রেস থেকে পদত্যাগ করে এবং তারা স্বতন্ত্র মুসলমান সংগঠন তৈরির দিকে হাঁটে। এবং স্বতন্ত্র মুসলিম পলিটিক্যাল পার্টি হিসাবে এই সময় আমরা কয়েকটা পার্টি দেখি, একটা হচ্ছে বেঙ্গল মুসলিম পার্টি, ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি।
এই দুইটাই প্রতিষ্ঠিত হয় 1926 সালে, এবং দুইটা প্রতিষ্ঠার ভেতরে নামের ভেতরে আমরা দেখতেছি মূলত এরা প্যান ইন্ডিয়ান না, এবং মানে প্যান ইসলামিকও না। এরা মূলত বাঙালি মুসলমানদের স্পেসিফিক ভাবে রেকগনাইজ করতেছে এবং তাদের অধিকার নিয়ে কাজ করতে চাইতেছে। এখানে বেঙ্গল মুসলিম পার্টির আলোচনা খুবই ইন্টারেস্টিং। বেঙ্গল মুসলিম পার্টি প্রতিষ্ঠা করেন স্যার আব্দুর রহিম ব্যারিস্টার। উনি এই আলোচনার মধ্যে ওনার প্রস্তাব ছিল যে বেঙ্গল মুসলিম পার্টি প্রতিষ্ঠিত হইতেছে, আমরা একটা সংবিধান প্রণয়ন করব, আমরা কি জনগণের জন্য, জনগণের দ্বারা যে সরকার ওইটা প্রতিষ্ঠা করব, এবং আমাদের গণতান্ত্রিক আদর্শ হবে। এবং তারা তাদের ইশতেহারে এটা বলতেছে। এবং বাঙালি মুসলমানের এই যে বাঙালি হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় হাঁটা, এইটার ক্ষেত্রে এই স্যার আব্দুর রহিমের যে বেঙ্গল মুসলিম পার্টি, এটা একটা সিগনিফিক্যান্ট মাইল ফলো হইতে পারে, যেটা আমরা বলতে পারি যে 47-এর আগে যে এই যে টোনটা ছিল, এই টোনটার কারণে আমরা পরবর্তীতে 71 পরবর্তী যে আমাদের মুভমেন্ট বা তারপরে বাঙালি মুসলমানের যে ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে, এইটার শেকড় ওইখানেও ছিল। তো এই যে বেঙ্গল মুসলিম ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টির কথা আমরা বলতেছি, যে এইখানে কিন্তু শেষ হয় নাই। তারপরে এদের তিনটা যে সংগঠন, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি, বেঙ্গল মুসলিম পার্টি, আর এবং পরে যেটা হচ্ছে নিখিল বঙ্গ প্রজা সমিতি। এবং তিনটা সংগঠনে আমরা দেখি এদের এদের যে প্রতিষ্ঠার ইশতেহারে একটা আলাপ ফিক্সড, যে তারা ব্রিটিশদের কাছেও সেফ মনে করে না, ব্রিটিশ আমলাতন্ত্রের কাছেও, এবং কংগ্রেসের কাছেও সেফ মনে করে না, এবং এই কারণে তারা গণতন্ত্রের প্রতিষ্ঠা চায়। এবং এই সময় এই আলোচনাটা দেখি যে আমরা আর সাম্প্রদায়িক রাজনীতিতেও ঢুকবো না, আমরা মুসলমানরা শুধু, আমাদের এইখানে এখন থেকে মুসলমানের বাইরে গিয়ে অন্যান্য ধর্মের যে মানুষ তারা এখানে যোগ দিতে পারবে, অন্যান্য বর্ণের মানুষ যোগ দিতে পারবে। এই কারণে আমরা দেখি নিখিল বঙ্গ প্রজা সমিতি যে নামটা দেওয়া হয়েছে, এই নামের ভেতরে এই বড় মেসেজটা আছে। এই নামের ভেতরে এই এই নামটা কাজ করছে মূলত রায়তদের নিয়ে। তারা চাইছে পূর্ববঙ্গে কৃষকদের নিয়ে কাজ করবে, এবং এইখানে পূর্ববঙ্গে কৃষক মানে যে পূর্ববঙ্গের মুসলমান, আমরা জানি যে কৃষক শ্রেণীর বড় অংশই ছিল মূলত মুসলমান এবং বাকি অংশ অন্তত হিন্দু। তো পূর্ববঙ্গ প্রজা সমিতির প্যাটার্নটা মূলত আসলে একটা মুসলিম পলিটিক্যাল ফ্রন্টই, কিন্তু এই ফ্রন্টকে তারা এখন আর সাম্প্রদায়িক রাখে নাই। এখন থেকে তারা কি করছে, তারা এখানে সব ধর্মের, সব বর্ণের মানুষের ইনক্লুড করার জন্য চেষ্টা চালাইছে, এবং এই নামই তার সবচেয়ে বড় প্রমাণ। এবং এইটার কারণে আমরা দেখছি যে মুসলিম লীগ এবং কংগ্রেস যেখানে প্যান ইন্ডিয়ান ইশতেহার ঘোষণা করতেছে, তারা তাদের পলিসিতে সর্বভারতীয় সমস্যাগুলোরে ফোকাস করতেছে, মুসলমানের সমস্যাগুলো ফোকাস করতেছে, হিন্দুর সমস্যাগুলো ফোকাস করতেছে। এই সময়ে এই নিখিল বঙ্গ প্রজা সমিতি ফোকাস করতেছে হচ্ছে রায়তদের সমস্যা, যে আমরা যদি এই প্রতিনিধিত্ব পাই তাহলে কৃষকদের সমস্যা থাকবে না, তারপরে এই জমিদারদের ক্ষমতা সংকুচিত করা হবে। এবং এই যে জমিদারদের ক্ষমতা সংকুচিত করার ওয়াদা, এটা ব্যাপকভাবে প্রজাদের মোবিলাইজ করছে, এবং প্রজারা এইটা পরবর্তীতে ব্যাপকভাবে জনসমর্থন তৈরি করছে নিখিল বঙ্গ প্রজা সমিতির জন্য। এবং এইটা আমরা দেখি, এইটার কারণেই 1937 সালে নিখিল বঙ্গ প্রজা সমিতির যে দল, শেরেবাংলা একে ফজলুল হকের দল, কেপিপি কৃষক প্রজা পার্টি, তারা নির্বাচনে জয়লাভ করবে এবং তারা ক্ষমতায় আসে। তো এইখান দিয়ে আমাদের 3 নম্বর পর্বটা শেষ হয়, বাঙালি মুসলমানের জার্নি। দ্বিতীয় পর্বটা মূলত ছিল বাঙালি মুসলমানের মধ্যে, বাঙালি হিন্দুর সাথে মুসলমানের মধ্যে যে টানাপোড়েনটা, একসাথে থাকা বা না থাকা, এইটার যে প্রতিদ্বন্দ্বিতা এবং পোলারাইজেশন, এইটার সময় আর কি। এই সময় আমরা দেখছি বাঙালি মুসলমান বা অবাঙালি মুসলমান, বাঙালি অহিন্দু, মানে বাঙালি হিন্দু দুইটার থেকে একটু প্রথম দিকে একটু সতর্ক হয়েছে। এই কারণে আমরা দেখি তারা মুসলিম লীগ থেকেও নিজেদের গোটাই নিছে, কংগ্রেস থেকেও তারা নিজেদের গোটাই নিছে। তো তারা নিজেদের স্বতন্ত্র আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করছে। এখন 1937 সালে আমরা কেন আবার গুরুত্বপূর্ণ মনে করতেছি, যে 1937 সালে প্রথমত নির্বাচনের মধ্যে দিয়ে বাঙালি মুসলমান প্রথম যে আইনসভায় পা রাখলো, আনুষ্ঠানিকভাবে তারা ডেমোক্রেটিক পদ্ধতির ভেতরে গেল। এবং এই যে আইনসভায় পা রাখা, এই আইনসভার পা রাখার মধ্যে দিয়ে এটা তাদের সম্পূর্ণ নতুন এক্সপিরিয়েন্স। তাদের ব্যর্থতা নিয়ে আমরা কথা বলতে পারি অনেকগুলা, কিন্তু এই সময়ের মধ্যে
তাদের কিছু আছে, মানে ট্রান্সফরমেশন আছে। এই ট্রান্সফরমেশনটা হচ্ছে তারা এই সময়ে সর্ব পুরো বাংলারই তারা নিতে চাইছে, প্রতিনিধিত্ব করতে চাইছে। এই কারণে প্রায়শই আমরা দেখতেছি তারা আইনসভায় অন্তত হিন্দু প্রতিনিধি আনতেছে, তারপরে তারা বাঙালি হিন্দুর সাথে কোলাবোরেট করতেছে, এবং শেষ পর্যন্ত অখণ্ড বাংলার জন্য তারা চেষ্টা চালিয়ে গেছে। এবং এই সময়টাতে অন্তত 3টা মন্ত্রিসভা আমরা দেখছি। একটা হচ্ছে শেরেবাংলা একে ফজলুল হকের 2টা মন্ত্রিসভা। এই জার্নিটা খুবই ইন্টারেস্টিং, কারণ হক মন্ত্রিসভা গঠিত হয় প্রথমত মূলত মুসলিম লীগের সাথে অ্যালাই হিসেবে, মানে তারা মন্ত্রিসভা দখল, মানে মন্ত্রিসভায় আসে। কিন্তু এই এই যে আইনসভা, এই আইনসভাটা কলাপস করার পেছনে কারণ আছে। তাদের প্রাথমিকভাবে তাদের কয়েকটা সফলতা ছিল। তারা প্রথমত রায়তদের ক্ষমতায়িত করে, বাঙালি কৃষক যারা জমিদারদের ক্ষমতা কমায়, এবং এই সাফল্যগুলোর জন্য তারা কয়েকটা জায়গায় ভালো অ্যাকসেপ্টেন্স পায়। কিন্তু পরবর্তীতে তাদের কিছু ব্যর্থতা ধরা দেয়, যেটা হচ্ছে ব্যাপক অর্থনৈতিক ক্রাইসিস। এবং এই কারণে প্রথমমন্ত্রী মুসলিম লীগের সাথে তাদের একটা বড় দ্বন্দ্ব তৈরি হয়, বিশেষ করে জিন্নার সাথে এবং পরবর্তীতে সোহরাওয়ার্দীর সাথে। এবং যেহেতু মুসলিম লীগ তাদের বড় এলাই, তো মুসলিম লীগ হাল ছেড়ে দেওয়া মানে মোটামুটি আইনসভা কলাপস করা। তো তারা পরবর্তীতে হক সাহেব দ্বিতীয় কোলাবোরেট করে, যেটা হচ্ছে শ্যামা হক মন্ত্রিসভা গঠিত হয়। এবং শ্যামা হক মন্ত্রিসভার শেষ দিকে বাংলার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে যায়, এবং আমরা দেখি বাংলায় দুর্ভিক্ষ দেখা দেয় ঠিক তাদের ক্ষমতা ছাড়ার কয়েক মাসের মধ্যে। তো আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষটা দেখা দেয় খাজা নাজিমুদ্দিন মন্ত্রিসভার সময়, কিন্তু অর্থনৈতিক ক্রাইসিসটা তার থেকে আসছে। এটা ঐতিহাসিক বিষয়। কিন্তু এই সময়টাতে সবচেয়ে বড় যেই বিষয়টা আমরা আলাদা করতে পারি তা হচ্ছে পোলারাইজেশন। কারণ এই যে হক সাহেবের ব্যর্থতা বা ইসেদের ব্যর্থতায় এই সুযোগে মুসলিম লীগ ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যায় আর কি। মুসলিম লীগ ব্যাপক জনপ্রিয়তা, আমরা আগেই বলতেছি মুসলিম লীগ যে বাংলায় খুব জনপ্রিয় দল ছিল আগে, বিষয়টা এরকম না। বাংলায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছে, তারপরে মুসলিম লীগ কলাপস করছে, এবং তারপরে আবার হুট করে মুসলিম লীগ পুনর্গঠিত মুসলিম লীগ জনপ্রিয় হয়েছে। এবং এই জনপ্রিয়তা পাইছে মূলত হচ্ছে যে মুসলমানদের জন্য পৃথক রাজনৈতিক দল হিসেবে প্রথমে পাইছে, পরে মুসলমানদের জন্য পৃথক একটা দেশ। তো আমরা যেটা বলতেছি, এই তাদের বাঙালি মুসলমানের এই 47-এর মধ্য দিয়ে তাদের পার্লামেন্টারি যে ধারা, এইটার পতন ঘটে এবং নতুন একটা স্বাধীন মানে ঔপনিবেশিক যুগের পতন ঘটে এবং নতুন যুগের শুরু হয়। তো এই বাঙালি মুসলমানের যে পুরো জার্নি, এরে আমরা তাত্ত্বিকভাবে যদি ফ্রেমিং করতে চাই, আমরা দেখব যে বাঙালি মুসলমান কিভাবে প্রথম একটা পাবলিক স্ফিয়ার তৈরি করছে, তারপরে সংগঠন প্রতিষ্ঠা করছে, তার মধ্যে দিয়ে অনানুষ্ঠানিকভাবে তাদের দাবি দাওয়া উত্থাপন করছে, এবং তাদের পার্লামেন্টে তাদের প্রতিনিধি পাঠানোর চেষ্টা করছে, এবং সর্বশেষ তারা সাংবিধানিক ওয়েতে তাদের যে দাবি দাওয়া এবং তাদের যে ক্ষমতা, এই ক্ষমতা প্র্যাকটিস করতে গেছে। এই প্র্যাকটিসের ক্ষেত্রে যে ত্রুটিগুলো আছে এটা আমরা পরবর্তীতে দেখছি। কিন্তু এই যে গোটা জার্নি, এই জার্নিটা মোটা দাগে বাঙালি মুসলমানের গণতান্ত্রিক বা মডার্ন গণতান্ত্রিক স্টেটে তাদের প্রতিনিধিত্বশীল হয়ে ওঠার জার্নি। এবং আমরা এই জার্নির ক্ষেত্রে 2-3টা ভুল আমরা করতে পারি, যে ভুল না, সীমাবদ্ধতা বলতে পারি। প্রথমত হচ্ছে হিন্দু জাতীয়তাবাদ, দ্বিতীয়ত হচ্ছে প্যান ইসলামিজম এবং খেলাফত মুভমেন্ট। এবং এটার সীমাবদ্ধতা আমি এই কারণে বলতেছি যে এই হিন্দু জাতীয়তাবাদের কারণে বারবার বাঙালি মুসলমানের যে জাতীয়তাবাদটা আসছে, এটা ঠিক বাঙালি মুসলমান হিসেবে প্রথমে আসে নাই, এইটা প্যান ইসলামিস্ট হিসেবে আসছে। তো এই কারণে বাঙালি মুসলমানের অগ্রগতির যে ধারা, বাঙালি মুসলমান বলে যে আমরা যে টার্মটা কয়েন করতেছি, এটার জন্য একটা বড় সময় অপেক্ষা করতে হয়েছে। দ্বিতীয় যে ধারা হচ্ছে এবং খেলাফত, যে বাঙালি হিন্দুর যে জাতীয়তাবাদ, এটার অল্টারনেটিভ হিসেবেই মূলত আসলে খেলাফতের আইডিয়া আসছিল। যে বাঙালি মুসলমান এইটাই ইমাজিন করছে ভালোভাবে, যে বাঙালি হিন্দু যেভাবে তার ইন্ডিয়ান ফিক্সড, বাঙালি মুসলমানের জন্য তো সারা বিশ্ব আছে,
বা মুসলমানের জন্য সারা বিশ্ব আছে। ঠিক এই কারণেই তারা ভাষা বিষয়ে একটু টানা পড়ে নিয়েছিল, যে ভাষা কি আমরা বাংলায় যাব না উর্দুতে যাব নাকি আমরা কোন দিকে যাব। এই ধরনের বাঙালি মুসলমানের অনেক ভেতরে অনেক ধরনের ডিকোটমি ছিল, যেগুলো আসলে মীমাংসা হয় নাই দীর্ঘদিন পর্যন্ত। এবং এই যে খেলাফত আন্দোলন, এইটার জন্য আমরা, এইটার যে একটা উপকারিতা ছিল না এটা আমরা বলতেছি, খেলাফত আন্দোলনের মধ্য দিয়ে মূলত আমাদের পদ্ধতিগত আন্দোলনের তৈরি হয়, প্রবণতা তৈরি হয় আমাদের মধ্যে। কারণ এর আগে আমাদের সব ধরনের বিদ্রোহ গুলো ছিল একটা বাইরে এবং বিচ্ছিন্নতাবাদী, মানে বিচ্ছিন্ন। এবং আমরা যখন এখানে আসলাম একটা সাংবিধানিক অধিকার আদায়ের মধ্য দিয়ে একটা শান্তিপূর্ণ ইসের মধ্যে আসলাম। তো আমাদের এই সময়ে এই আলোচনা কেন প্রাসঙ্গিক হয়ে ওঠে বারবার, কারণ বাঙালি মুসলমান বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর অংশ হিসেবে তাদেরকে সবসময় এইটা ডিল করতে হয় যে বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর মধ্যে তাদের স্টেক কত দূর এবং নেটিভ জনগোষ্ঠীর সাথে তাদের স্টেক কত দূর। তো এই এই সমীকরণের মধ্য দিয়ে তারা যখন স্বতন্ত্র একটা বর্গ নির্মাণ করতে গেছে বাঙালি মুসলমান, তখন তাদের অনেক কিছুর সাথে ডিল করতে হয়েছে, অনেক কিছুর সাথে তারা পেরে ওঠে নাই, এবং অনেক কিছুর জন্য তাদের অ্যাকসেপ্ট করে নিতে হয়েছে বিলম্বে। এবং আমরা এই কারণে দেখছি বাঙালি মুসলমানের যে যত দূর সময়, মানে ঠিক যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করছে, আমরা যেটারে বলি যে ছোট ছোট আন্দোলন করছে যেগুলা ব্রিটিশ বিরোধী, তার ফল আসলে খুব বেশি সুবিধাজনক হয় নাই। কারণ আমরা দেখি যে 18 শতক এবং 19 শতকের প্রথমের যে অংশগুলোতে যে আন্দোলনগুলো ছিল, এর মধ্যে দিয়ে ব্রিটিশদের তার সাথে তার আরো শত্রুতা আরো পুক্ত হয়েছে। এবং তারা হান্টার এটারে বলছেন যে মুসলমানরা হচ্ছে পার্মানেন্ট এনিমির মতো আর কি, মানে ঠিক এনিমি না, পার্মানেন্ট এনিমি আর কি। কিন্তু পরবর্তীতে আমরা যখন দেখছি যে মুসলমানরা যখন তাদের প্রতিনিধিত্বশীল ধারায়, পদ্ধতিগত ধারায় এবং গণতান্ত্রিক ধারায় তাদের হাজির করছে, তখন তারা তাদের এম্পাওয়ার করতে পারছে, তারা নতুন পরিবেশে তারা তাদের অধিকারে আদায় করে নিতে পারছে, এবং এর মধ্যে দিয়ে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জনে আসলে সমস্যা হয় নাই। তো আমার মনে হয় যে বর্তমান সময়ে যখন আমাদের সময়ে খেলাফত বিতর্ক, বাঙালি মুসলমানের পরিচয় নির্মাণের বিতর্ক বা বাঙালি মুসলমানের নানা ইস্যু নিয়ে আমাদের আলোচনা হয়, এই সময়ে এই ধরনের আলোচনা একটু প্রাসঙ্গিকতা তৈরি করে যে আমাদের বাঙালি মুসলমানের যে প্রিভিয়াস জার্নি, এর সাথে আমরা কতদূর কানেক্ট করতে পারি এবং এর ফিউচার কিরকম হইতে পারে। ধন্যবাদ সবাইকে।